প্রেশার হাইপারটেনশন দুই ধরনের, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার বলতে বোঝায় উপরেরটা, আর ডায়াস্টোলিক বলতে বোঝায় নিচেরটা। আমি একটা প্রেশার এখানে লিখি, বিপি ব্লাড প্রেশার, ঠিক আছে? এখানে যদি 120 নিচে দিলাম 80, ঠিক আছে? নিচে দিলাম 80, এইটা হচ্ছে সিস্টোলিক আর এটা হচ্ছে ডায়াস্টোলিক। কি বলতে 120 মানে এই দাগটার বর্ডার লাইনের উপরে যেটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন। এটা হচ্ছে ডায়াস্টোলিক হাইপারটেনশন, ডায়াস্টোলিক আর এটা হচ্ছে সিস্টোলিক হাইপারটেনশন। এইগুলো বুঝতে পারছেন? জি। কোন প্রেসক্রিপশনে যদি এভাবে লেখা থাকে তাহলে কোনটা কি সেটা বলা যাবে না? জি। সিস্টোলিক হাইপারটেনশন, ডায়াস্টোলিক হাইপারটেনশন এই দুইটা এভাবেই লেখা যায়। আবার আরেকভাবে যদি কেউ লিখতে চায় এভাবে পাওয়া যায় 120/80, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এখানে এবার প্রেশার তো মাপলাম, আমরা যদি কোনো বস্তু ওজন করি, যেমন 1 কেজি আলু, আলুকে আমরা কি বলি যে 1 কেজি, তাহলে আমরা তখন হচ্ছে পরিমাপক কি কেজি, এটার সাথে একটা পরিমাপক দিতে হবে এমএমএজি, তাহলে এইটা দিলে এইভাবে পুরো একদম সম্পূর্ণ একটা প্রেশার একটা মানুষের বহিঃপ্রকাশ ঘটলো যেটা আপনি চেক করছেন। যতগুলো বললাম এটুকু বুঝতে পারছেন কিনা, বা কারো কোনো বোঝার ঘাটতি আছে কিনা? সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার আমরা দেখি যে বইয়ে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে কি বলছে। এই দুই ধরনের রক্তচাপ যখন স্বাভাবিকের চেয়ে, এই দুই ধরনের রক্তচাপ যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলে। দুই ধরনের কোনটা? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। এবং ডায়াস্টোলিক হাইপারটেনশন যখন দুইটাই বেশি হয় তখন তাকে আমরা বলি হাইপারটেনশন। স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120 মিলিমিটার থেকে 80, 120 উপরে নিচে হচ্ছে 80 মিলি। এখানে সিস্টোলিক 120 এবং ডায়াস্টোলিক 80, সেটাকে বলা হয় সিস্টোলিক ও ডায়াস্টোলিক। সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের উপরে ভিত্তি করে রক্তচাপকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপের উপর ভিত্তি করে হাইপারটেনশনকে তিন ভাগে ভাগ করছে। এখানে দেখা যায় যে রক্তচাপের প্রকার মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে? মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে কি? মানে মাঝারি, আর সিভিয়ার মানে মারাত্মক পর্যায়ে। যে প্রেশারগুলো অল্প মানে আস্তে আস্তে শুরু হচ্ছে একটা মানুষের জীবনযাত্রায় প্রেশার, তখন তাকে বলা হয় মাইল্ড। তারপরে কি বলে পরের স্টেজে গেলে বলা হয় মডারেট, তারপরের স্টেজকে বলা হয় সিভিয়ার। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটা একটু মুখস্থ করেন যে প্রেশার কত ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে ভাগ করা হয়েছে, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। মডারেট আমরা মাইল্ডটা প্রথমে বলি। আচ্ছা, স্টপ হচ্ছে একটা কি মাইল্ড হচ্ছে 130 থেকে 159, ঠিক আছে? এটা হচ্ছে মাইল্ডের রেঞ্জ। 120/80 নরমালটা এই পাশে লিখে রাখি, 120/80 এটা নরমাল। এই রেঞ্জটাকে নরমাল ধরা হয়, একটা স্ট্যান্ডার্ড মাপ মনে করলাম, কিন্তু কত দূর পর্যন্ত গেলে এটা নরমাল সেটা এখানে বলা হচ্ছে। কত বলছে? মাইল 130 থেকে 159 বা 60, আমরা বোঝার জন্য বা মনে রাখার জন্য 159 160 বলে দিই। এবার দেখি আমরা মডারেট, তাহলে কত হবে? 160, 160 থেকে 159, আর গ্রেটার দেন 180 এটা হচ্ছে সিভিয়ার, ঠিক আছে?
নরমাল, তার সাথে 10 যোগ করে আমরা মাইল্ডে ধরবো। যদি প্রেশার কারো 10 বাড়ে তখন সেটা কোন ক্যাটাগরিতে পড়বে? মাইল্ড হাইপারটেনশনের মধ্যে। 130 থেকে 159 পর্যন্ত এটা মাইল্ড হাইপারটেনশন। তারপরে মডারেট কোথায় বলবো? 160 থেকে 179। আর সিভিয়ার মডারেটের থেকে বেশি হলে সিভিয়ার 180 এর উপরে। এটা কি বললাম? সিস্টোলিক হাইপারটেনশনের ক্ষেত্রে বললাম। এগুলো সবগুলোই কি সিস্টোলিক, মানে সিস্টোলিক বলতে উপরের প্রেসার, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব নিচের প্রেসার নিয়ে। নিচের প্রেসারটাকে আমরা কি বলি? ডায়াস্টোলিক। ডায়াস্টোলিক আমরা কত বলছি? 80 পর্যন্ত বলছি যে এটা স্ট্যান্ডার্ড মাপ। তাহলে এই স্ট্যান্ডার্ড মাপ কত দূর পর্যন্ত যে শেষ হবে? 90। 90 থেকে 99। এইটা হচ্ছে আরেকটা সহজভাবে যদি মনে রাখেন 30 থেকে 30। তাহলে আমরা পাচ্ছি কত? ওখানে বাড়লো কত? 30। তারপরে আবার 60 থেকে 80, 20। এভাবে এগুলো মিলছে না, মিক্সারটা এইভাবে মুখস্থ করে নিতে হবে। 30 থেকে 60, তারপরে 60 থেকে 90, সরি 80, 60 থেকে 80, তারপরে 80 এর উপরে। ডায়াস্টোলিকে আমরা হচ্ছে 90 থেকে 99 পাবো। মডারেটের ক্ষেত্রে পাবো 100 থেকে 109, আর সিভিয়ারের ক্ষেত্রে পাবো 110। এইগুলো যদি আপনিও নিজের খাতাতে এইভাবে অঙ্কন করে করে 2-4 বার লিখেন তাহলেই আপনার মনে থাকবে, কারণ এটা মুখস্থ করে নিতে হবে। হাইপারটেনশনটা সারা জীবনই দরকার আপনার নিজের ফ্যামিলির জন্য, কাউকে সেবা প্রদানের ক্ষেত্রে, কেয়ার গিভিং প্রদান করার ক্ষেত্রে পেশেন্টটা তো চেক করাই লাগবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থিওরি পড়াচ্ছি, তারপরে প্র্যাকটিক্যালও করানো হবে। এবার আমরা দেখি এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা। কেউ যদি এবার বলা হয়, আচ্ছা সবাই বুঝতে পারছেন? বুঝতে পারলে পরবর্তীতে পড়া ধরবো, মানে এইটুকুর মধ্যে পড়া ধরবো। এটাকে কি বলবো আমরা? এই প্রেসারটা এরকম একটা প্রেসার লিখে দিয়েছে একবার ডাক্তার, তাহলে আপনারা তাকে সেই রোগীটার জন্য কি বলবেন যে আপনি মাইল্ডে আছেন না মডারেটে আছেন না সিভিয়ারে আছেন? তাহলে কোথায় আছে? মাইল্ড হাইপারটেনশনের মধ্যে আছে। আবার আমরা যদি এইটাকে বানাই দিই এইরকম, তাহলে কি বলবো? ডায়াস্টোলিক অপরিবর্তিত। আচ্ছা, তাহলে আমরা বলবো যে মডারেট, ঠিক আছে? কারণ উপরেরটা তো চলে গেছে, তুলনামূলক এইটাও বৃদ্ধি পায়। কিছু কিছু মানুষ আছে তাদের এইটা বৃদ্ধি পায় না, তাকে বলা হয় আইসোলেটেড হাইপারটেনশন, ঠিক আছে? আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এটা একটা টার্ম যেটা শুধু সিস্টোলিক বাড়বে, ডায়াস্টোলিক অপরিবর্তিত থাকবে অথবা নরমাল রেঞ্জের মধ্যেই থাকবে। কথা বোঝা গেছে? যদি এরকম দেওয়া হয় আরো যদি এইভাবে প্রেসার দেখা হয় যে এইভাবে আছে, এটা আমরা বলবো সিভিয়ার হাইপারটেনশন। যদি ক্লাসিফাই করতে হয় তাহলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন এটাকে বলা হয়। তাহলে ওষুধ শুরু করব কখন? ক্লাস শুরুর দিকে বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। হাইপারটেনশন বাড়ার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো অনুসন্ধান করতে হবে যে হাইপারটেনশন একটা মানুষের কেন বাড়ে। কারণ প্রথমে আমরা চিন্তা করি জেনেটিক্যালি, জেনেটিক্যালি মানে কি? বংশগতভাবে হাইপারটেনশন থাকতে পারে, ঠিক আছে? এগুলো সবাই বুঝছেন? এগুলো লাগবে, তারপরে আমরা হচ্ছে একটু সাইড দিয়ে নোট করি।
পারি যে আমার মায়ের হাইপারটেনশন আছে, আমার বাবার হাইপারটেনশন আছে। মা আর বাবার জিন একসাথে সংমিশ্রণে ক্রোমোজোম বিভাজন হয়ে তো সন্তান উৎপাদন হয়, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চালু হয়। তাহলে মায়ের এবং বাবার জিন এর বংশগত যে জিনিসগুলো থাকে সেগুলো বাচ্চাদের শরীরে কিছুটা দেখা যায়। দেখা যায় যে সন্তান আছে তার নাকটা বাবার মতো, বা চুলের স্টাইলটা বাবার মতো, কাটিং ফেস কাটিংটা বাবার মতো হচ্ছে, আবার দেখা গেল যে কথাবার্তা চালচলন মায়ের মতো হচ্ছে। ঠিক আছে, এরকম হাইপার টেনশনটাও জেনেটিক্যালি মুভ করতে পারে। কেউ যদি ফ্যাটি হয় মানে মোটা মানুষ হয় তাদের হাইপারটেনশন হতে পারে। এখানে সবকিছু বলা হচ্ছে হতে পারে, 100% হবে এইরকম হওয়ার আগ পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কি হতে পারে। তো 3 নম্বরে যদি আমরা দেখি, যদি কারো অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, যেমন সকালে খাবার দুপুরে খাচ্ছে, দুপুরে খাবার খাচ্ছে না, রাতে ওয়ার্কলোড কম হচ্ছে, অতিরিক্ত দুশ্চিন্তা, ঠিক আছে, এর কারণে প্রেশার বাড়তে পারে। তাহলে কি বললাম, অ্যাংজাইটি অথবা টেনশন। টেনশন হলে হেডেক হয়, টেনশন টাইপ হেডেক আছে, সেখান থেকে আস্তে আস্তে ইনক্রিজ হতে হতে তার প্রেশার অনেক সময় বাড়তে পারে। আবার কি জন্য বাড়তে পারে, প্রেশার বাড়ে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, প্রেশারটাকে বাড়ায় কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কার মধ্যে পাওয়া যায়, সেই খাবারগুলো খেলে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড থাকে হচ্ছে লবণের মধ্যে, NaCl। এই NaCl মানে খাবার লবণ। ঠিক আছে, সরি খাবার লবণ না, NaCl মানে লবণ, সেটাকে আয়োডাইড যুক্ত করে খাবার উপযোগী করা হয়। তাহলে আমরা 4 নম্বরে যদি দিই তাহলে NaCl। এখন দেখা গেল যে কেউ খাবারের সাথে লবণ খায়, তার অভ্যাস। দাদি নানি বা মা চাষিরা কি করে, যখনই তরকারিতে যদি লবণ হয় তারপরেও সে লবণ নিবে, যদি না হয় তাও নিবে। কেন, তার এটা হ্যাবিটে পরিণত হয়েছে। এটা যদি না নেয় তাহলে সে খাবারের তৃপ্তি পাবে না, এটার কারণে প্রেশার বাড়তে পারে। ঠিক আছে, এগুলো এগুলো মেইন কিছু কজ বলা হলো। এর বাইরেও আরো অনেকগুলো কজ আছে। যদি হার্টের প্রবলেম থাকে, কিডনির প্রবলেম থাকে, কিডনিতে রেনিন নামে একটা উপাদান থাকে, যেটা মেটাবলিজম যদি হতে না পারে তখনও হাইপারটেনশন বাড়তে পারে। কারণ যদি স্ক্রিয়াম ক্রিয়েটিনিন বাড়ে, কিডনি স্ক্রিয়াম ক্রিয়েটিনিন নরমাল লেভেল হচ্ছে 1.5 বা কোনো কোনো লেভেল পর্যন্ত, এটা যদি কারো 4 চলে যায় তখন তার অবশ্যই হাইপারটেনশন হবে। ঠিক আছে, কারণ কি রক্ত পরিশোধন করতে পারছে না, কিডনি প্রবলেম হয়। তাহলে এগুলো বেসিক কিছু কারণ, সেগুলো আলোচনা করা হলো। ঠিক আছে, এগুলো সবাই বুঝতে পারছেন? এই পাঁচটা কি যদি এখন ধরি তাহলে বলতে পারবেন কিনা? পাঁচটার মধ্যে অন্তত তিনটা বলতেই হবে, কারণ আমি পাঁচটা বললাম, আপনারা যদি তিনটা মনে না রাখতে পারেন তাহলে তো গুরুত্ব দিয়ে আপনারা শোনেননি। আচ্ছা, ছেলেদের মধ্যে একজনে এই পাঁচটার মধ্যে কয়টা বলতে পারেন, অন্তত পাঁচটা বলার চেষ্টা করেন। সমস্যা, তারপর বেসিক্যালি প্রবলেমটাই প্রথমে বলবেন, কারণ এটাই কজ। হাইপারটেনশনের কজ খুঁজে না পাওয়া গেলে এটাই বলা হয় যে জেনেটিক্যালি হতে পারে। কোন রোগ যে এই কজের জন্যই হবে না হলে আপনার হবে না এরকম না, আল্লাহ তাআলা দিলে যে কোনো পরিস্থিতিতেই হতে পারে। ছোট মানুষদেরও তো হচ্ছে কিডনিতে প্রবলেম হয়, এই হয় না? আবার ছোট মানুষদের হার্ট কি থাকে, ফোঁটা থাকে, হাল নষ্ট থাকে, সেগুলো থাকে। কারো কারো জন্মগতভাবে থাকে, কারো কারো কিছুদিন পরে দেখা দেয়। দেখা গেল যে তার হাড়টা ফুটে আছে, বাচ্চার মুখটা কিছু সময় যখন শ্বাসকষ্ট হয় তখন একটু কালচে তো হয়ে যায়, ফর্সা মানুষ দেখা গেল যে একটু কালো কালো ভাব চলে আসছে, তখন সেটা পরীক্ষা করে দেখতে হবে যে এরকম বাচ্চা পেলে যে তার হাড়টা ভালো আছে কিনা। আচ্ছা, এখানে আমরা ছোট আলোচনার মাঝে অনেক বড় করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যেন আপনাদের মনে থাকে। উচ্চ রক্তচাপের প্রকার ভেদ, ঠিক আছে, এটা পড়ানো হলো, এখানে লিখে দিয়েছি, আপনাদের পড়তে বললাম। এবার আমরা পালস দেখি। পালস হার্ট থেকে উৎপন্ন
একটা বিট আছে। যে সোডিয়াম আছে কিভাবে স্যার মানে রক্তচাপকে প্রেশারটাকে বাড়ায় এখানে তো প্রেশারটা বাড়ে, এটাও প্রচলিত। এইটা মেটাবলিজম করে ব্লাডে যে, যেটা হচ্ছে ওই যে কিডনিতে এফেক্ট করে। অতিরিক্ত লবণ খেলে কিডনির প্রবলেম হবে। ওই কিডনি তখন কি করে, একটা হরমোন শরীর থেকে নিঃসরণ করতে বাধা প্রদান করে, তখন ওইটা ব্লাডের মধ্যে থেকে যায় দূষিত পদার্থগুলো, এই রেডিন উপাদান, যেটার কারণে প্রেশারটা পালস। আমরা হৃদস্পন্দনের গতিকে বলে নিই পালস, ঠিক আছে? হার্টবিট পাচ্ছি, ঠিক এরকম হৃদস্পন্দনের গতিকে বলা হয় কি পালস। প্রতি মিনিটে যতবার হৃদস্পন্দন হয় তাকে কি বলা হয়, পালস রেট। হৃদস্পন্দন মানে হার্টের বা বুকের স্পন্দনকে বলি। এখানে আমরা হাত দিলে দেখা যায় একটা শব্দ হচ্ছে, আবার এই জায়গাতে যদি হাত দিই তখন দেখবো যে এখানে একটা বিট হচ্ছে কেমন, আবার কারো কারো জোরে জোরে হচ্ছে, ঠিক আছে? এইটা রেস্ট। প্রতি মিনিটে কতবার হার্টটা বিট দিবে সেটাই হচ্ছে পালস রেট। পালস কাকে বললাম আমরা, হৃদস্পন্দনকে পালস বলা হয়, ঠিক আছে? পালস, পালস এখানে কি বলছে আরেকবার দেখি। হৃদস্পন্দনের গতি, আমি এই যে নড়াচড়া করছি, তাহলে আমার একটা গতি আছে না, পদার্থে আছে ভর বেগ গতির সূত্র। বা একটা বাস লালপুর থেকে নাটোরে একটা গতিতে যায়, সেটা কি বলা হয়, বাসের গতি। আমাদের শরীরে রক্ত হার্ট পাম্প করছে, সেটা শরীরের সমস্ত অঙ্গে টিস্যু এবং সেল পর্যন্ত পৌঁছাচ্ছে। এই যে যাওয়ার পরিধিটা, মানে যাচ্ছে, হার্ট পাম্প করে দিল, এই হাতের এই আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসলো, আবার ওটা রিটার্ন যাচ্ছে, পায়ে যাচ্ছে, পায়ের আঙ্গুল পর্যন্ত পৌঁছাচ্ছে, যে আবার সেটা রিটার্ন যাচ্ছে। এই চলাফেরা, এই গতিগুলোকে আমরা বলি পালস। আর পালস রেট, রেট মানে সংখ্যা নির্ধারণ করছে কিরকম, যে এটা তো যাচ্ছে এক মিনিটে কতবার যাচ্ছে, ঠিক আছে? হার্টটা আমরা স্টেথোস্কোপ দিয়ে বুকে লাগালেই খুবই আস্তে আস্তে কিছু শব্দ পাই, হার্ট সাউন্ড, ঠিক আছে? সেগুলোই এই হার্টের যে প্রতি মিনিটে, প্রতি মিনিট বলতে কত, 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে হার্ট কতবার শব্দ করছে, হয় ব্লাডটা পাম্প করে ছেড়ে দিচ্ছে অথবা গ্রহণ করছে। যেমন এটা কি করলাম, নিঃশ্বাসের ভিতরে দিলাম, সাথে সাথে কি করলাম, আবার ছেড়ে দিলাম, ঠিক আছে? ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন মানে হয় ঢোকানো অথবা বাইর করা, এই যে কোন একটা রেট কল্পনা করে গুনতে হবে, এটাকে বলা হয় রেট। একটা সাধারণ রোগী, আমরা হার্ট রেট কম চিন্তা করি 72, মানে কত, 72। 60 সেকেন্ডে যদি 72 দেয়, তাহলে প্রতি 1 সেকেন্ডে 1 সেকেন্ডের অল্প সময়ে একটা করে বিট দিতে হয়। কারো যদি পালস রেট 60 এর নিচে চলে যায়, সেটাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে? কারো যদি পালস রেট 100 এর উপরে চলে যায়, তাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। কারো বলে না যে বুক ধরপড় করছে, আমি এখান থেকে যদি দৌড়ায় লাভপুর বাজার মসজিদ পর্যন্ত যাই, তাহলে কি হবে, আমার ট্যাকিকার্ডিয়া হবে, কারণ আমার শরীরে সব অঙ্গপ্রত্যঙ্গগুলো বেশি অ্যাক্টিভিটি দেখাইছে। আবার যদি আমি 10 মিনিট রেস্ট করি, তাহলে কি হবে, আবার সেই অ্যাক্টিভিটিসটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে, যে স্বাভাবিক একটা রেটে চলে আসবে। আপনাকে বোঝা গেছে এই পর্যন্ত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক পালস রেট 60 থেকে 90। এই বিট যদি 100 এর চেয়ে বেশি হয়, তাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। এই বিট যদি 60 এর নিচে নেমে যায়, তাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। কোন রোগীর যদি হার্টবিট কমে যায়, তাকে বাড়িতে রাখা যাবে না, ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। হার্টবিট কমে যাওয়া মানে কি, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগায় যাচ্ছে, তার হার্ট ফেলিওর হচ্ছে, ঠিক আছে? এটা একটা কজ। যে আপনি এখানে হাত দিলেন, হাত দিয়ে দেখছেন যে প্রতি মিনিটে 60 এর নিচে বিট দিচ্ছে, 50 বার, 40 বার, 45 বার, তখনই রোগীটা মনে করতে হবে যে হার্টের প্রবলেমের অন্তর্ভুক্তির মধ্যে আছে।
আবার যদি হার্টবিটটা বেশি হয়ে যায় তখন কি হবে, যখন ধরপড় করছে তখনও তার একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। উত্তেজিত হয়ে মানুষ মারা যায় না, যে রাগারাগি করছে, জ্ঞানদান করছে, তখন তার কি হয়, ট্যাকিকার্ডিয়া হয়, হয়ে হার্টটা পরিপূর্ণভাবে সাপ্লাই প্রদান করতে পারছে না। তখন হার্ট অ্যাটাক করার পরে রোগীটা মারা যায়। পালসের মাধ্যমে আমরা জানতে পারি, পালস দেখে হৃৎপিণ্ডের গতি বোঝা যায়, হৃৎপিণ্ডের গতি বোঝা যায় যে ভালো আছে না কমে গেছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে ছন্দ বা রিদম সম্বন্ধে জানা যায়, যে রিদমটা কেমন আছে সেটা জানা যায়। রিদমটা বলতে বোঝায় এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা নির্দিষ্ট দূরত্ব পর কারেন্টের খুঁটিগুলো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর স্থাপন করা হয়। যে অনলাইনে কেউ প্রশ্ন করতে যাচ্ছেন, বলেন আপনি। হ্যালো, আচ্ছা তাহলে আপনি লাইনে আসলে বা নেটওয়ার্ক সংযুক্ত হলে আপনি প্রশ্ন করবেন। এখানে মনে করলাম 1, এখানে 2, এখানে 3, এখানে 4, একটা রিদম পর পর। এখানে মনে করলাম 10 মিটার, এখানে 10 মিটার, এখানে 10 মিটার। এই যে 10 মিটার পর পর যদি বিট দেয়, এটা রিদমটা নরমাল, ঠিক আছে, স্বাভাবিক। যদি দেখা গেল যে এখানে একটা বিট দিচ্ছে, আবার প্রায় 20 মিটার পরে একটা বিট দিচ্ছে, তারপরে আমাদের দেখা গেল যে 8 মিটার পরে একটা বিট দিচ্ছে, এটা হচ্ছে রিদমটা অ্যাবনরমাল, ঠিক আছে। ইসিজি করলে ইসিজির মাপটা থাকে হচ্ছে 300 ঘর মিলে। ইসিজির প্রত্যেকটা ঘরকে 300 দিয়ে ভাগ করা হয়। এইভাবে কিছু পি কিউ আর, এই আর আবার এটা এখানে এসে আবার এই আর এর দূরত্ব স্বাভাবিক থাকছে, ঠিক আছে। তখনই বোঝা যাবে যে তার রিদমটা নরমাল আছে। যদি দেখা যায় যে এটা ওই যে বললাম একটা 10 মিটার পরে আরেকটা 20 মিটার পরে হচ্ছে, তখন রিদমটা অ্যাবনরমাল। ধমনীর অবস্থা বোঝা যায়, ধমনীটা ভালো আছে কিনা সেটা বোঝা যায়। যে ধমনী এখানে যদি কারো ইট দেওয়া হয়, তাহলে এই পাশে কি হবে, ব্লাড পাস হতে পারবে না। আর ব্লাড যদি পাস না হতে পারে, তাহলে এখানে কি হবে, অক্সিজেনেটেড ব্লাড কমে যাবে। অক্সিজেনেটেড ব্লাড কমে গেলে কি হবে, হাত এই অংশটুকু কালো হয়ে যাবে, মানে কালো বা নীলাভ বর্ণ ধারণ করবে। কারণ কার্বন ডাই অক্সাইড তো কালো, আমরা কয়লা দেখছি না, কয়লা কি দিয়ে তৈরি, কার্বন। এই কার্বন ডাই অক্সাইডই বাতাসে থাকে, এই বাতাসে কার্বন ডাই অক্সাইডও কালো। যখন রক্তে মিশে কার্বন ডাই অক্সাইড, তখন রক্ত কি হয়ে যায়, কালচে বর্ণ ধারণ করে। এখানে গেট দিয়ে রেখে দিলেন, এখানে দেখা গেল যে এই ধমনীটা আর বিট করতে পারছে না, কেন, আপ ডাউন হচ্ছে না। তাহলে আমরা যদি অনেক সময় দেখি যে ডায়াবেটিক পেশেন্টদের পা কাজ করে কম, পায়ে যদি কোনো জায়গায় কেটে দেয় তাও সে বুঝতে পারে না, তখন দেখতে হয় যে তার ধমনী এর পালস রেট ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা চেক করে বোঝা যায় যে তার পা পর্যন্ত রক্ত প্রবাহিত হচ্ছে কিনা, এ হাত পর্যন্ত রক্ত প্রবাহিত হচ্ছে কিনা। কোনো মানুষ এখানে খুব পারছে, কেটে গেছে, এই রক্তটাকে সেলাই করে দিচ্ছে, দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আরো ভিতরে যেগুলো ক্যাপিলারি আছে, ভেনা কাবা আছে, সেগুলো দিয়ে ব্লাড প্রবাহিত হচ্ছে, কিন্তু মেইন যে ধমনীটা, এটা দেখা গেল যে সেলাই করে দেওয়ার পরে আর পালসেশন হচ্ছে না, তখন বলতে এদিকে রক্ত আর প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। যে ভালো আছে কিনা, যদি আমরা সহজভাবে বোঝাই যে কারেন্টের তার, এখানে একটা সকেট দিলাম, দিয়ে এখানে একটা আমি বাল্ব লাগাচ্ছি, এই পর্যন্ত ভালো আছে, এই পর্যন্ত তারটা নষ্ট হয়ে গেল, তাহলে কি করা হয়, যে একটা ডিজিটাল টেস্টার পেটেছে, যে এইটা দিয়ে চেক করা হয় যে কোন পর্যন্ত তারটা ভালো আছে, ঠিক আছে না। যে পর্যন্ত আলো জ্বলছে, যদি এখানে ব্রেকডাউন দেওয়া হয়, তাহলে এই পর্যন্ত তার ইলেকট্রিসিটি পাস হতে পারছে না। শরীরের মধ্যেও ঠিক ইলেকট্রিসিটি এভাবেই পাস হয় রক্তের মাধ্যমে, পারে, তখন কি হবে, ইলেকট্রিসিটি পাস না হলে এই বাল্বটা জ্বলবে না, আর মানুষের শরীরে এখানে যে আমরা পালস পাবো। বিভিন্ন রোগের ধারণা
ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া এগুলো চেক করা যায়, ঠিক আছে। আবার রেট রিদম ভলিউম ক্যারেক্টার, অনেক সোর্সলি ভলিউম করছে, রেট রিদম ভলিউম ক্যারেক্টার এই চারটা জিনিস চেক করা যায় যে কেন হচ্ছে, কতটুকু আছে। পালস দেখার নিয়ম, পালস দেখার নিয়মের জন্য একদম একটু বাইরে আসলে আমরা এগুলো দেখাই দিতে পারি। পালস দেখার নিয়ম হচ্ছে আমরা সাধারণত রেডিয়াল আর্টারিতে পালস দেখে থাকি, রেডিয়াল আর্টারিতে পালস দেখি। রেডিয়াস শরীরে কোন জায়গায় আছে, রেডিয়াস কাকে বলা হয়, এর আগে বলা হয়েছে প্রথম আপনার রেডিয়াস বলা। রেডিয়াস শরীরে এটা হাত যদি এইভাবে রাখা হয় তাহলে বাইরের দিকে যেটা থাকবে সেটাকে রেডিয়াস বলা হবে, আর ভেতরের দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় আলনা। তাহলে রেডিয়াসের উপর দিয়ে যে ধমনীটা যাবে সেটাকে বলা হয় রেডিয়াল আর্টারি, ঠিক আছে। তর্জনী আঙ্গুল দ্বারা প্রেসার অ্যাডজাস্ট করা হয়, তর্জনী এটা না, তর্জনী এইটা একটা দিয়ে প্রেসার অ্যাডজাস্ট করা হয়। মধ্যমা আঙ্গুলের মাধ্যমে পালস অনুভব করা হয়, তর্জনী অনুভব। আর আমরা যে পার্টটা যদি দেখব রেড ভলিউম ক্যারেক্টার, তাহলে সাইডটা আমাদের অন্তত সাইডটা আঙ্গুল দিতে হবে, অথবা তিনটা আঙ্গুল এখানে এইভাবে এভাবে সমান করে দিতে হবে, নিয়ে এইভাবে ফেলাইতে হবে, ঠিক আছে। তাহলে ওখানে আমরা পালস পাবো। এবার পালসের প্রকারভেদ, বয়স ভেদে পালসের স্বাভাবিক মাত্রা, নবজাতকদের হার্টবিট বা পালসেশন একটু বেশি, কত 130 থেকে 140 পার মিনিটে। যদি মায়ের গর্ভে থাকে তাহলে আরো বেশি থাকে, 140 প্লাস থাকে। তাছাড়া কেন হার্টবিটটা বারবার রক্ত ট্রান্সমিশন করছে এই দিক থেকে ওদিকে যাচ্ছে, যেন বাচ্চাটা কি হয় মায়ের শরীর থেকে রক্ত নিয়ে নিজের গঠন তৈরি করতে পারে। 1 থেকে 10 বছর পর্যন্ত 80 থেকে 90, 1 থেকে 10 বছরের বাচ্চাগুলো 80 থেকে 90। আবার পুরুষ মহিলাদের কিছুটা পার্থক্য আসতে পারে, যেমন +-5 +-2, ঠিক আছে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক কাকে বলা হয় 20 বছর থেকে 50 বছর বা তার উপর পর্যন্ত আমরা প্রাপ্তবয়স্ক বলি, অ্যাডাল্ট বলা হয়। তারপর আবার বয়স্ক মানুষ বলি, প্রাপ্তবয়স্কদের হবে হচ্ছে 60 থেকে 90, 60 থেকে 90 এর একটা আমরা রেঞ্জ বলছি, প্রাপ্তবয়স্ক 60 থেকে 90 বিট পার মিনিট, এইটা এভারেজ, মানে এই রেঞ্জ পর্যন্ত ভালো। কমে গেলে কি বলেছি বলেন, 60 এর নিচে নেমে গেলে কি বললাম, ব্র্যাডিকার্ডিয়া। আর যদি 60 এর উপরে চলে যায় তখন কি বললাম, ট্যাকিকার্ডিয়া। তাহলে এই টার্মগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর নরমালি ধরা হয় যে 70 গ্রুপ একটা মানুষ বসে আছে, আমি যদি 10 মিনিট এখানে রেস্ট করি, ক্লাস নিচ্ছি, আমার এখন কি হার্টবিট একটু বেশি যাচ্ছে, আমি আগে যদি 5 মিনিট বসি রিল্যাক্স করি, করার পরে যদি চেক করি দেখা যায় যে আমার হচ্ছে এভারেজ 72 বা 74 বিট পাওয়া যাচ্ছে, এটা গেল। আবার যদি আমি ঘুমের থেকে উঠি তখন কিন্তু হার্টবিটটা আরো কম পাওয়া যেতে পারে, ঠিক আছে। এই জন্য এই নরমাল রেঞ্জটা রাখা হয়েছে, এইভাবে নরমালি লেখা হয় 72 বিট পার মিনিট। এটা হচ্ছে পালস আর হাইপারটেনশন সম্পর্কে বোঝানো হলো। এবার আমরা বাস্তবে একজন পালস দেখে বোঝাই, মানে একজন আসে, একজন সাহস করে আসে, ছেলে মানুষ আসে না। হ্যালো, একজন কথা বলতে চাচ্ছেন অনলাইনে, বলেন, আপনি ক্লিয়ার করে বলেন, শুনতে পাই নাই এখন। আপনার কথাটা আসছে না, আপনি বলেন। এটা যদি আমরা রেডিয়াল ধরি, এটা আলাদা ধরলাম, এটা রেডিয়াল, এই জায়গাতে পালসটা পাওয়া যায়, এই দিকে আমরা ইয়ে দিলাম, এটা আমরা এইভাবে ধরি, পাঁচ পাঁচ এটা বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে, এই বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে এইখানে আমরা পালসটা পাবো, চেক করব, ঠিক আছে।
এই এইখানে পালসটা পাবো। আমরা একটা পেশেন্টের সাথে আমার ডান হাত দিয়ে তার ডান হাতের সাথে কি করব, হ্যান্ডশেক করে দেব, এভাবে ধরলাম, ঠিক আছে। নরমালি এভাবে ধরে হাত একটু হাত দেব, কেন যেন এইটা নিচের দিকে আসে। এইভাবে করলে এদিকে হচ্ছে এই দিকটা যেন আমি চোখে দেখতে পাই এই সাইডটা। এইভাবে তিনটা আনবো, এইভাবে সমান করব, করে এখানে হালকা করে একটু চাপ, এই যে পালস পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর পালস আছে, যেহেতু স্বাভাবিক অসুস্থতা নেই, ঠিক আছে। এরকম তাহলে নিচের নিচের দেখলে অনেক সময় বোঝা কম যাবে, সেজন্য পাশে পাশে দেখেন, যদি না হয় তাহলে আবার বোঝাই নেই। প্রতিজন জড়াই জড়াই দেখেন, মানে পাশের জনের সাথে সবাই দুজন একটু ট্রাই করেন। আচ্ছা এইটা তো আগে শেষ করেন, তারপর ওটা তো বলবো অবশ্যই। ওখানে বলছি কি প্রতি মিনিটে 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। সর্বোৎকৃষ্ট নিয়ম হচ্ছে স্টপওয়াচ দিয়ে চেক করা। স্টপওয়াচে 1 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত যাবে, 60 সেকেন্ড পরে স্টপওয়াচে একটা শব্দ দেয়। আপনি যদি এইভাবে হাত দেন, আঙুলটা সমান হতে হবে। আচ্ছা সবাই পালস পাচ্ছেন কিনা? বেসিক্যালি সবাই মোটামুটি অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক সবারই মিলে পাওয়া যাবে। কেউ যদি একটু টেনশনে থাকে, বললাম না আমি যদি এখান থেকে লাটুম পর্যন্ত দৌড়ায় যাই, তাহলে আমার হার্ট রেট বা পালস রেট বেশি পাওয়া যাবে, ঠিক আছে। ঠিক এইখানে এইভাবে দেখব। এবার সর্বোৎকৃষ্ট নিয়ম হচ্ছে স্টপওয়াচ দিয়ে দেখা। স্টপওয়াচ তো সবসময় দিয়ে বেড়ানো পসিবল হয় না, মেডিকেলে থাকে, যখন কোনো রোগী হসপিটাল ওয়ার্ডে ভর্তি থাকলো তখন সে স্টপওয়াচ দিয়ে দেখা যায়। আর আপনি দেখতে দেখতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন, তখন কি ব্যাপার, হাতে একটা ঘড়ি আছে, ঠিক আছে। ঘড়িটা সচরাচর ডান হাতে বা বাম হাতে যে হাতেই করেন, যদি বাম হাতে করেন তাহলে আঙুল দিয়ে ধরলেন, ধরে যখন টিকিট শুরু হলো আপনি তখন থেকে সেকেন্ডের কাটা কত আছে সেটা দেখবেন। দেখার পরে আপনি দেখবেন কত, 30 সেকেন্ড। কত সেকেন্ড দেখতে পেলাম? 30 সেকেন্ড। 30 সেকেন্ড বিট দিতে হবে। এই 30 সেকেন্ডে কতটা বিট দিল? 30 সেকেন্ডে বিট দিল আমরা ভাবলাম যে 40 পর্যন্ত পৌঁছে, ঠিক আছে। 1 থেকে 40 পর্যন্ত করলাম, 30 সেকেন্ড যখন হয়ে গেল তখন পাইলাম যে বিট আসছে কয়টা, 40টা। এবার 30 সেকেন্ডকে 2 দিয়ে গুণ করেন, আচ্ছা তাহলে কত হচ্ছে, 30 সেকেন্ডকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। আর পালসকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হচ্ছে 40 মানে 80। তাহলে আমি বলবো যে আমার মানে যে রোগীটাকে দেখা হলো তার হচ্ছে পালস রেট কত, 80 বিট পার মিনিট, ঠিক আছে। কেউ যদি 20 সেকেন্ড গণনা করে তাহলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এই যে সমান সমানের এই পাশে যত দিয়ে গুণ করা যায়, এখানে ধরো 4, এখানে ধরো 3, এই পাশে যত দিয়ে গুণ করা যাবে এই পাশে তত দিয়ে গুণ করলে কি হবে, যে প্রশ্নের মানটা ঠিকই থাকছে, ঠিক আছে। যদি আমরা এই পাশে 5 দিয়ে গুণ করি, এই পাশে 3 দিয়ে গুণ করি, তাহলে মান সমান সমান থাকবে না। এই পাশে যদি 2 যোগ করি ওই পাশে 2 যোগ করতে হবে, তাহলে কি হবে, এই সমান সমানটার মান ঠিক থাকবে না। তাহলে তখন কি করতে হবে, এইভাবে কেটে দিতে হবে যে এটা সমান নয়, ঠিক আছে। মানে মানব জীবন শিক্ষা প্রথম থেকে একটা সিস্টেমেটিক্যালি আমরা পড়ছি না, যে পদার্থ পড়ছি, রসায়ন পড়ছি, সব কিছুই বাস্তব জীবনের সাথে তারতম্য। এই যে আমরা যদি এই সমান 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 না অসমান এগুলো যদি ম্যাথমেটিক্সে না পড়তাম, তাহলে এখানে আমাদের চিন্তাধারা অন্যরকম। যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করছি, এখানে আমরা 3 দিয়ে কেন গুণ করব না, কেন, যে সমান সমানের ব্যত্যয় থাকবে। আমরা এখানে যে পালস সমান কত, 80 বিট পার মিনিট, তখন দেখা গেল যে আমি যদি এই পাশে উল্টা পাল্টা করে ফেলছি তখন এটাকে অসমান দিয়ে দিতে হবে, বা পালসটা গণনাতে সঠিক আসতো না। তাহলে পালস দেখার নিয়ম কিভাবে গণনা করতে হয় সেটা পাইছেন। এবার একটা জিনিস বলছি, একটা রোগীকে
দাঁড়ায় দেখে তার বসায় পাল্টা দেখতে হবে। বসায় একজন রোগী আসলো সাথে সাথে কি তার পাল দেখবো না, 5 মিনিট তাকে স্থির করতে হবে। কেউ যদি খাবার খেয়ে দ্রুত আসে, যে দুপুরে একটা হোটেলে বা একটা অনুষ্ঠানে অনেক খাসির মাংস বা গরুর মাংস সে খাইছে, খাওয়ার পরে আসলো তাৎক্ষণিক অস্থির হয়ে গেছে, তাৎক্ষণিক দেখে আমরা সেটা স্বাভাবিকভাবে পাবো না, তাকে একটু স্থির করতে হবে 2 মিনিট 5 মিনিট, তারপরে চেক করলে সেটা স্বাভাবিক মান পাবো, তাহলে কি পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো। ঠিক আছে, ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়ার জন্য ট্রিটমেন্ট হবে, ট্যাকিকার্ডিয়ার জন্য কি দিতে হয়, ব্র্যাডিকার্ডিয়ার জন্য কি দিতে হয়, ট্রিটমেন্টের কথা বলবো। এই পর্যন্ত হাইপারটেনশন এর ক্লাসিফিকেশন, পালস দেখা, অবস্থা সবকিছু বোঝানো আছে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার প্রশ্ন আছে। জি স্যার বলেন। আমাদের যে ব্লাড প্রেশার, জি এটা আমাদের নরমাল আছে লো প্রেশার বা হাই প্রেশার, হাইপারটেনশন, এটার সাথে পালসের কি একটা সম্পর্ক আছে কি স্যার? হ্যাঁ, পালস যেমন আছে। লো প্রেশার রোগীর যেমন ব্র্যাডিকার্ডিয়া হবে না, এই আপনার ট্যাকিকার্ডিয়া হবে, মানে লো প্রেশার তো আমরা অনেক সময় হয় কি ট্যাকিকার্ডিয়া হতে পারে। ঠিক আছে, লো প্রেশারের রোগী স্যার ট্যাকিকার্ডিয়া হতে পারে কারণ তার পালসেরটা বেশি দেখা যায়। শরীরে পালস আমার শরীরে রক্ত কম থাকলে পালসটা বেশি দেয়। বেশি হইতে পারে। আপনি প্রতিটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। এইটা বলে যে এটাই হবে এরকম না। দেখা গেল যে একজন রোগীর পালস কম কিন্তু প্রেশার অনেক বেশি আছে। আবার কারো দেখা গেল যে পালস আছে 70 বা 75 কিন্তু প্রেশার অনেক কমে গেছে। হতেই পারে। সেজন্য দুইটা আলাদা আলাদা একটা নির্দেশনার মাপ, সেই মাপটাকে চেক করতেই হবে। যে আমি শুধু প্রেশার মেপে পালস বলে দিলাম এরকম না, দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা আলাদা আলাদা চেক করতে হবে, কিন্তু দুইটাই হার্টের মাধ্যমে উৎপন্ন হয়, দুইটাই হার্ট নিয়ে লো প্রেশার, একজন রোগী যদি লো প্রেশার হয়ে থাকে সে অনেক দুর্বলতা অনুভব করে, সে শুয়ে থাকলো, হ্যাঁ শুয়ে তার শরীর অনেক দুর্বল, এক্ষেত্রে তার স্যার পালস কম হওয়ার কথা না স্যার? হ্যাঁ, তখন তো পালস কম হতেই পারে, কিন্তু যদি দেখা যায় যে তার প্রেশারটা কমে গেছে, তখন হার্টটা কি করছে, যে ফোর্স করছে যে তুমি প্রেশার কমে দিতে, মানে চাপটা কমে দিচ্ছে, তখন কাজটা তো বেশি করতে হবে। স্যার আমার প্রশ্ন আছে। জি বল। টিপি মেশিনে সর্বোচ্চ 300 দেখানো হয়েছে। জি তো ওইটাই কি সর্বোচ্চ মানুষের হয় না ওর চেয়েও বেশি হয়? এটা কেন এই রেঞ্জ এই পর্যন্ত নেওয়া হয়? ওই রেঞ্জের বেশি হয় না, কারণ ওই রেঞ্জের বেশি হয়ে গেলে মানুষ বাঁচার সম্ভাবনাই কম। 300 এখন পর্যন্ত আমার লাইফ পাইনি, 240 পর্যন্ত সর্বোচ্চ পেয়েছি। 300 পর্যন্ত পাওয়া যাওয়ার রেকর্ড আছে কিনা জানা নাই, কারণ এটা তো অনেক ট্রায়াল করা হয়েছে। দেখা গেল যে 1000 2000 তো মানুষের উপরে ট্রায়াল করে চেক করা হয়েছে, হওয়ার পরেই একটা মান নির্ধারণ করা হয়েছে যে এর উপরে যাওয়ার সম্ভাবনা নাই। যদি যাই তাহলে এটা গ্লুকোমিটার দিয়ে আমরা কি করি, ডায়াবেটিস পরীক্ষা করি। যদি কারো ডায়াবেটিস পয়েন্ট 30 এর উপরে চলে যায় তখন কিন্তু গ্লুকোমিটারে আর শো করে না, তখন একটা লেখা দেয় যে ইরোর অথবা উপরে আপগ্রেড হাই লেখা দেয় বা আপগ্রেড একটা চিহ্ন আসে, তখন তাকে বুঝতে হবে যে এটা ডায়াবেটিসটা অনেক বেশি, মানে যে রেঞ্জের মধ্যে দিছে গ্লুকোমিটারে তার থেকে বেশি আছে। এখন কি করতে হবে, ল্যাবে চেক করতে হবে এবং ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে, কারণ হাই ডোজ হচ্ছে। ঠিক আছে, আর কারো প্রশ্ন? আরেকটা বিষয় যেটা আছে, এটা যদি অনলাইন হয় সেক্ষেত্রে স্যার আমরা কি বলতে পারবো যে আইসোলেটেড ডায়াস্টেটিক হাইপোটেনশন? না, এরকম ভাবে ক্লাসিফিকেশন করা নাই, তো ক্লাসিফিকেশন ওইভাবে করা আছে, ওইটাকে স্যার পড়ানো হচ্ছে। স্যার দেখা যাচ্ছে যে আমরা জানি 80 120 এটা নরমাল, কিন্তু স্যার উপরেটা 160 দেখাচ্ছে আর নিচেরটা শুধু 60 দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে ওটাকে কি বলবো স্যার আমরা এটাকে? ওইটাকে হাইপারটেনশন। আবার পজ করতে হবে যে ডায়াস্টোলিক কেন কম হচ্ছে, কি করতে হবে, কি করে দেখতে হবে যে প্রতিটা অ্যাট্রিয়াম গুলোতে হার্ট তো 4টা চেম্বার আছে, কোন চেম্বারে সমস্যা হচ্ছে সেই চেম্বারে ভালভ লাগাইতে হতে পারে। স্যার রিক্সের ক্ষেত্রে যদি বলি স্যার, নিচেরটা বেশি হলে বেশি মানে রিক্সই না স্যার উপরেরটা বেশি হলে বেশি? ওইটাই রিস্ক, কারণ হাইপারটেনশনটা রিস্ক, হাইপোটেনশনটা রিস্ক। রিস্ক উইদাউট আছে,
যদি স্বাভাবিক থাকে, স্বাভাবিকের ব্যত্যয় ঘটলেই সেটা রিস্ক। ঠিক আছে? স্যার অনেকে বলে যে স্যার নিচেরটা একটু ক্রিটিক্যাল, এটা যদি বেশি হয়ে যায় নিচেরটা যদি বেশি হয়ে যায়, কত হয়ে গেল 110 হয়ে গেল, উপরেরটা 140 আছে, তখন ওনাকে একটু এক্সট্রা কেয়ারে রাখতে হবে যেন প্রেশারটা হুট করে না বাড়ে। কারণ নিচেরটা রেঞ্জ তো কম, 10 15 20, ঠিক আছে? এইটা যদি হুট করে 10 বেশি হয়ে যায়, তখন কেউ যদি কেয়ারফুলি না চেক করে যে বিট 10 আমি 5 আগাই দিলাম দিয়ে বিট পাচ্ছি, তখন কি হবে যে তারা হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে, বা এরকম দেখা গেল পালস রেট বেশি থাকছে, ব্লাডের ভেইনের মধ্যে ফোর্স বেশি পাচ্ছে, তখন হার্ট অ্যাটাক করবে। কিন্তু স্যার আমরা এটা তো ট্রিটমেন্ট লাইনে চলে যাচ্ছে, কিন্তু স্যার বলি যে যাদের প্রেশার বেশি হয়ে যায় তাদের বলা হয় তেঁতুল খাওয়া দরকার। কিন্তু এটা কি সাইন্টিফিক স্যার তেঁতুল খাওয়া যায় নাকি? তেঁতুলে সাইট্রিক অ্যাসিড থাকে বা কিছু উপাদান আছে যেগুলো টক স্বাদযুক্ত। টকটা কি করে? শরীরকে প্রশান্তি নিয়ে আসে। যে কারণে তেঁতুল খাইলে বা লেবু খাইলে কি হয়? শরীরে একটু প্রফুল্লতা ভাব আসে। তখন অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক কারণে প্রেশারটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যদি হাইপারটেনশনের রোগীকে আপনি ওষুধ বাদ দিয়ে শুধু তেঁতুল খাওয়াইতেছেন, তাহলে প্রেশার কন্ট্রোল হবে না। এই যে লাইফস্টাইল মডিফিকেশন ক্ষেত্রে সে যদি ফাস্ট ফুড খেত সেগুলো কমাই দিবে, যদি অবিস মানে মোটা হয় তার ওজনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, খাবার দাবারকে কন্ট্রোল করতে হবে, যখন মশলা জাতীয় খাবারগুলো কমাইতে হবে, এইগুলো মেনটেন করে খেতে হবে। আবার ঠিক মতো ঘুম দিতে হবে। একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। এই ঘুমটা ব্যাঘাত করলে শরীরে ক্লান্তি বোধ আসবে, অথবা একটা ইফেক্ট করবে ব্রেনের উপরে, হার্টের উপরে, তখন সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে? আচ্ছা, তাহলে হাইপারটেনশন ছোট একটা জিনিস কিন্তু অনেক বড় আলোচনা। এখানে হাইপারটেনশনের উপরে আলাদা একটা বই আছে। হাইপারটেনশন অনেক বড় জিনিস, কোন ধরে কি দিতে হবে, কোন ধরে কি করতে হবে, ওষুধও আছে অনেক রকমের। সেজন্য হাইপারটেনশন কি গুরুত্ব দিয়ে পড়তে হবে, জানতে হবে। যতটুকু বলা হলো বইয়ে তার 3 ভাগের 1 ভাগও দেওয়া নাই, আরো অনেক কিছু বাড়ায় আলোচনা করা হলো। আচ্ছা, তাহলে আজকে হাইপারটেনশন এবং পালস এর ক্লাস এখানে সমাপ্ত। আগামী দিনে 6ষ্ঠ অধ্যায় পড়ানো হবে, এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।